বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকেই লোকের আমায় নিয়ে চিন্তা অনেক বেড়ে গেছে। আর চিন্তার কারণটা হচ্ছে আমার স্বামী। আমার স্বামী খুবই সাধারণ একটা মানুষ, একটা মুদি দোকান চালায়, পড়াশোনা তেমন একটা করেনি। নিজের নামটা লিখতে গেলেও কেমন যেন ইতস্তত করে। এই তো পাশের বাসার ভাবি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল, আমাকে অভিনন্দন জানিয়ে বলল, ভাবি একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আপনি কত উচ্চমানের চাকরি করবেন, আর আপনার স্বামী সামান্য একটা মুদি দোকান চালায়, আপনি দেখতে কত সুন্দর, সব দিক দিয়ে স্মার্ট, আপনার স্বামীর সাথে ভাবি আপনাকে আসলে যায় না। আমি তার কথা শুনে তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম আর অত্যন্ত স্বাভাবিক গলায় তাকে বললাম, ভাবি আপনার স্বামীর সাথে আপনাকে যায় তো, না মানে মানায় তো? ভাবি তখন চোখ বড় বড় করে ফেললো, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের ক্ষোভটা প্রকাশ করতে চাইলো। ব্যাপারটা আমি আর গায়ে মাখলাম না, আমি আগের মতোই সহজ ভঙ্গিতে বললাম, আপনার স্বামীও তো সরকারি চাকরি করে ভাবি, বেশ ভালো পজিশন, আপনার স্বামীকে কিন্তু আমার পাশে খুব ভালো মানাবে। তাছাড়া যে মহিলা বাংলা লিখতে গিয়ে রস্যই আর অন্তস্থ ওর মধ্যে পার্থক্য করতে জানে না, তাকে ওরকম একজন সরকারি চাকরিজীবী মানুষের পাশে দেখাটা সত্যি বড় আফসোসের। ভাবি আপনি বরং একটা কাজ করুন, আপনার স্বামীটাকে আমাকে দিয়ে দেন আর আমার স্বামীকে আপনি নিয়ে যান। সে আর একটা কথাও বলল না, চোখ মুখ লাল করে হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। মানুষকে অপমান করা আমার স্বভাবে নেই, কে কি পারলো কি পারলো না, কি জানলো কি জানলো না, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। তবে আমার স্বামীকে নিয়ে বিন্দু মাত্র কেউ অপমানজনক কিছু বললে আমার সেটা সহ্য হয় না, হোক সে আমার নিজের মা বা অন্য কেউ। আমার স্বামীর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 12 বছর, আমি তখন সবে মাত্র ক্লাস 7 উঠেছি। একদিন হুট করেই আমাদের বাসায় কিছু মহিলা ঢুকে পড়লো। আমার মা খুব যত্ন করে তাদেরকে বসতে দিলেন, ঘরের শুকনো খাবার নাস্তা পানি ট্রেতে সাজিয়ে সুন্দর করে তাদের সামনে রাখলেন আর নরম গলায় তাদেরকে বললেন, তানুর বাবা আপনাদের ব্যাপারে আমাকে জানিয়েছেন। তা ছেলে কি করে? ছেলের দোকান আছে, বাজারের উপরে বিশাল দোকান, ছেলের বাপের ধানি জমি আছে 20 বিঘার উপরে, মাছের ঘের আছে, পুরো বাড়ি ফলের বাগান দিয়ে ভরা, এক কথায় কোনো কিছুর কোনো অভাব নেই। আর তারা মোটে মাত্র 2টা ভাই। মায়ের মুখ দেখে মনে হলো তিনি অনেক খুশি, প্রচন্ড হাসি খুশি মুখ করে আমাকে কাছে ডাকলেন আর মহিলাগুলো আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, আমার নাম বয়স কোন ক্লাসে পড়ি এগুলো জিজ্ঞেস করলো, তারপরে চলে গেল। বাবা রাতে বাসায় ফেরার সময় হাতে করে মিষ্টি নিয়ে এলেন। ঘরে ঢুকতেই তিনি মাকে ডাকতে লাগলেন। আমার মা তখন আলনায় কাপড় ভাঁজ করছিল, বাবার গলা পেয়ে তার কাছে গিয়ে বললেন, আপনি এসেছেন? এসেছি মানে খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি, ওনারা আমাদের মেয়েকে খুব পছন্দ করেছেন, পাকা কথা বলে এসেছি, সামনের শুক্রবারেই বিয়ে। মা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, যেন তিনি জীবনে খুব বড় কিছু পেয়ে গিয়েছেন, তার জীবনে আর কিছু চাওয়ার নেই পাওয়ারও নেই। বিয়ের ব্যাপারে আমি তখন কতটুকু বুঝতাম তা জানি না, তবে মায়ের খুশিতে আমিও খুশি ছিলাম। সেই খুশির ফাটল ধরলো মতি আপার কথায়। মতি আপা আমাদের পাশের বাড়ির, মাস 6 আগে তার বিয়ে হয়েছে। গতকাল তাকে বাপের বাড়িতে রেখে গেছে তার শ্বশুর বাড়ির লোকজন, মানে ফেরত দিয়েছে। আপা আমাকে বলল, স্বামীর সংসার খুবই খারাপ রে, আমার স্বামী আমাকে কথায় কথায় গায়ে হাত তুলে, খুব বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, শাশুড়ি যা বলে তাই বিশ্বাস করে, আর ননদ তার কথা আর নাইবা বললাম। মারে মানে? তোমাকে সত্যি মারে? অনেক মারে? মতি আপা তার শাড়ির কুচিটা হাঁটু পর্যন্ত উঠিয়ে দেখালো, পুরো পা জুড়ে তার কালশিটে দাগ। তাকে এমন ভাবে মারা হয়েছে যে যে দেখবে সেই ভয় পাবে। তার দোষ ছিল একটাই, সে নাকি চা বানাতে দেরি করেছিল। মতি আপার মুখে এসব কথা শুনে তো আমার গায়ে কাটা দিয়ে উঠলো। মাকে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম, মা আমি বিয়ে করতে চাই না, একটুও চাই না। এমন কথা বলায় মা সেদিন আমাকে খুব মেরেছিল, দাঁত কিরমিরিয়ে আমাকে রাগ দেখিয়ে বলেছিল, খবরদার এইসব কথা মুখেও আনবি না, আমাদের মান সম্মান নষ্ট করবি না। ভয় আতঙ্ক আর সবকিছু মিলিয়ে মানুষটার সাথে আমার বিয়েটা হয়ে গেল। মা বলেছিল পাত্রের বয়স নাকি তেমন একটা বেশি না, আমার চেয়ে মোটে 12 বছরের বড়। বাসর রাতে আমার স্বামী আমার অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। ভীষণ ভয় নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম, কাজকর্ম করতে দেরি হলে আপনি আমাকে মারবেন না তো? আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে চা বানিয়ে দিব। বলেই কান্না করে ফেললাম। উনি আমার কান্না মুছে দিয়ে বললেন, তোমার মতো পুতুলকে কেউ মারে? হ্যাঁ মারে তো। কে মারে? মায়ের কথায় কিছু বলতে পারলাম না, মা তখন আমাকে নিষেধ করে দিয়েছিল। তিনি অবশ্য এই নিয়ে আমাকে আর প্রশ্ন করলেন না, সহজ গলায় আমাকে বলে উঠলেন, তুমি কি স্কুলে যাও? আগে যেতাম, বছরের শুরুতে নতুন বই নিয়েও এসেছিলাম, কিন্তু এখন আর যাব না। আমার মা আমাকে বলেছে বিয়ের পরে নাকি আর পড়াশোনা করতে হয় না, বিয়ের পরে পড়াশোনা করতে হয় না, এই কথা তোমার মা তোমাকে বলেছে? তুমি কি বলেছো? তুমি কি পড়তে চাও? হ্যাঁ না কিছুই বলতে পারলাম না, জবুথবু হয়ে বসে রইলাম। মতি আপা আরো কিছু কথা বলেছে, কি কুৎসিত কথা, সারাক্ষণ ভয় ভয় করছে। তবে সেই রাতে ওরকম কিছুই হলো না।
তিনি আমাকে একটা গল্প শোনালেন। এক লোক ভুল পথে শহরে চলে গিয়েছে। গাড়ি দেখে তার নাকি গাড়ির নিচে পড়ে মরতে ইচ্ছে করছে। ঝকঝকে পিচ ডালা রাস্তা। ওই লোক হুট করে রাস্তার মধ্যেই শুয়ে পড়লো। লোকেরা ধরাধরি করে তাকে এক পাশে নিয়ে গেল। খুব হাসির গল্প। এই গল্প শুনে হাসতে হাসতে আমার চোখে পানি চলে এলো। তিনি বললেন, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে কাজকর্ম করতে হবে, তাই তো? রান্না করতে হবে। চিন্তা করবেন না, আমি রান্না করতে পারি। আমার মা আমাকে রান্না করা শিখিয়েছে। ভদ্রলোক হাসলেন, খুব সুন্দর হাসি, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে উনাকে আর দেখতে পেলাম না। শাশুড়ি মা বললেন উনি নাকি কাজে গিয়েছে, বলেছে ফিরতে দেরি হবে। সত্যি দেরি হলো। তিনি ফিরলেন সন্ধ্যায়। কাঁধে করে তিনি আমার বইপত্র নিয়ে এসেছেন। আমার খুবই আনন্দ হলো। ঝলমলে গলায় তাকে বলে উঠলাম, আপনি আমার বই নিয়ে এসেছেন? হ্যাঁ এসেছি। তোমার যতদিন পড়তে ইচ্ছে করবে তুমি পড়বে। এই বাড়িতে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আপনার মা কিছু বলবে না? না, তিনিও তোমাকে কিছু বলবে না। তবে আমার পড়াশোনা নিয়ে যে আমার শ্বশুর বাড়িতে ঘোর আপত্তি ছিল সেটা আমি বুঝতে পারতাম। আড়ালে আবডালে সবাই আমার পড়াশোনা নিয়ে সমালোচনা করত, তবে সরাসরি কেউ কিছু বলার সাহস পেত না। আর এর কারণটা ছিল আমার স্বামী। তিনি খুবই রাগী মানুষ। এই বাড়ির কেউ নাকি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পায় না। কথাটা যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমার একটু বিশ্বাস হয়নি। এমন হাসি খুশি একটা মানুষ এত রাগী হয় কিভাবে? কিন্তু ধীরে ধীরে বুঝলাম তিনি সত্যিই অনেক রাগী। তবে আমার সাথে না, বাড়ির বাচ্চাদের সাথেও না। যারা ভুলভাল কথাবার্তা বলে, ভুল করে, অন্যায় করে, তাদের সাথেই। দেখতে দেখতে আমার বিয়ের 2টা বছর কেটে গেল। এই 2 বছরে তিনি কখনোই আমাকে একটা টু শব্দও করেননি, আমার গায়ে হাত তুলেননি, কখনোই আমাকে কড়া ভাষায় কিচ্ছু বলেননি। আর আমার স্কুলে যাওয়া নিয়েও তেমন একটা অসুবিধা হয় না। তিনি সাইকেলে করে আমাকে স্কুলে দিয়ে আসেন, আবার নিয়েও আসেন। প্রতিদিনের মতো স্কুল ছুটির পরে মাঠের এক কোনায় দাঁড়িয়ে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তিনি সেদিন আসতে কেন যেন অনেক দেরি করছিলেন। তিনি আসলেন, অনেক দেরি করে আসলেন। তার সারা গায়ে রক্ত মাখা, ডান পায়ের হাঁটুর নিচে তার অনেকখানি কেটে গিয়েছে। আমি তার অবস্থা দেখে চমকে উঠলাম। প্রচন্ড চিন্তাগ্রস্ত হয়ে তাকে বললাম, কি হয়েছে আপনার? এত রক্ত কেন? কিছু হয়নি, বাড়ি চলো। বাড়িতে এসেও শান্তি পেলাম না। কেন তার এরকম অবস্থা হয়েছে সেটা জানতে না পারলে যে আমার শান্তি হচ্ছে না। আর তিনিও কিছু বলছেন না। বাধ্য হয়ে শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করলাম। শাশুড়ি মা তখন বলে উঠলেন, বড় অফিসার দিয়ে সই করাতে হতো। ওই যে সত্যায়িত না কি যে বলে ওটা, মানিক পাশের গায়ের সিরাজুল মাস্টারের সই আনতে গিয়েছিল। মাস্টার নাকি ওর কাছে টাকা দাবি করেছে, আর কি যেন প্রস্তাব রেখেছিল। এক কথা দুই কথায় নাকি মানিক রেগে গিয়েছিল। পরে নাকি সিরাজুল মাস্টারের পোষা ছেলেরা ওকে খুব মেরেছে। উনাকে মেরেছে, এই কথাটা আমার সহ্য হলো না। প্রচন্ড রাগে ফোঁস করতে করতে পুকুর ঘাটে চলে গেলাম। ঠান্ডা পানিতে ডুব দিলে হয়তো রাগ কমতে পারে। রাতে আমি আমার স্বামীর হাতটা ধরলাম, জড়ানো গলায় তাকে বললাম, আমি অনেক বড় অফিসার হব, ওই সিরাজুল মাস্টারের চেয়েও অনেক বড়। তখন সই আনতে আপনাকে আর ওর কাছে যাওয়া লাগবে না। আপনাকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়। ইচ্ছে করছে ওই মাস্টার আর ওই ছেলেগুলোকে খুন করে ফেলি। আমার কথা শুনে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার সামনে জীবনে প্রথমবারের মতো তিনি হাউমাউ করে কান্না করলেন, আর জড়ানো গলায় বললেন, সবকিছু দিয়ে দিলেও আমি কখনো তোমাকে কাউকে দেব না। আমি বেঁচে থাকতে তোমার দিকে কেউ বাজে নজরে তাকাতে পারবে না। তোমায় নিয়ে একটা কুৎসিত কথা আমি কাউকেই বলতে দেব না, কাউকে না। কথাগুলো বলেই তিনি কাঁদতে লাগলেন। সে কি কান্না! একটা ছোট বাচ্চাও অমন করে কাঁদে না। সিরাজুল মাস্টারের চেয়েও অনেক বড় অফিসার হব, কথাটা আমি আবেগের বসে বলে ফেলেছিলাম। তবে আমার স্বামী খুব সিরিয়াস ভাবে নিয়ে ফেলেছিলেন। পড়াশোনায় ভালো করার জন্য একটা প্রাইভেট মাস্টারও ঠিক করে দিলেন। বিকেল বেলা এক দিদিমণি এসে আমাকে পড়িয়ে যেতেন। মাসে 700 টাকা নিতেন। শ্বশুর আব্বু এই নিয়ে অনেক রাগারাগি করতেন, আমাকে অনেক কথা শোনাতেন। একদিন আমার স্বামী আমার শ্বশুরকে বলে বসলেন, সংসার থেকে তানুর পড়াশোনার খরচ দিতে যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে আলাদা করে দেন। ফাইজুলকে মাস শেষে যেরকম বেতন দেন তেমনি আমাকেও দেবেন। ফাইজুল হচ্ছে দোকানের কর্মচারী, সেই সাথে সে আমার শ্বশুরের জমিজমা দেখাশোনা করত। আমার স্বামীর এই কথায় শ্বশুর আমাদেরকে সত্যি সত্যি আলাদা করে দিলেন। মাস শেষে বেতনের বাইরে 1 পয়সাও দিতেন না। হুট করেই সংসারে অভাব ঢুকে গেল। আমার স্বামীর এত সুন্দর চেহারাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি শাক পাতা একেবারেই খেতে পারতেন না, কিন্তু তারপরও যদি রান্না করতাম তিনি মুখ বুজে সেটা খেয়ে নিতেন। কখনোই কোনো অভিযোগ বা রাগারাগি করতেন না। একদিন আমার মা আমাকে ডেকে খুব বকাবকি করলেন। এইসব নিয়ে বকাবকি করলেন, কেন আমি শুধু শুধু পড়াশোনা করতে চাই, বিয়ের পরে পড়াশোনা কিসের, এই সংসারের এত কষ্ট অভাব সবকিছুর জন্য আমিই দায়ী। আমি যেন পড়াশোনার ভূত মাথা থেকে নামিয়ে ফেলি। আমার স্বামী তো আমার মায়ের কথা শুনে খুবই ক্ষেপে গেলেন। শক্ত মুখে বলে উঠলেন, আপনি আমার গুরুজন, আপনাকে আমি সম্মান করি, তবে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে এত মতামত আমি পছন্দ করি না। আমার মা তার কথা শুনে চুপ হয়ে গেলেন, এরপর আর কিছুই বললেন না।
মেট্রিক পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষা দিলাম, এরপর অনার্স কমপ্লিট করলাম। আল্লাহর অশেষ রহমতে বিসিএস এর প্রিলি রিটেন পরীক্ষায় পাশ করে সবশেষে ভাইভাতেও টিকে গেলাম। আমার এই সম্পূর্ণ সফলতার পেছনে শুধুমাত্র একজন মানুষই ছিল এবং আছে, আর তিনি হচ্ছেন আমার প্রাণপ্রিয় স্বামী। অথচ চাকরি পাওয়ার পর থেকে আশেপাশের মানুষের কথা বলার ধরনই বদলে গেল। যারা কথায় কথায় আমার স্বামীকে বলতো, বউকে এত পড়াশোনা করাতে হয় না, বউকে পড়াশোনা করায় গাধারা, বউকে এত পড়াশোনা করালে বউ থাকবে না, চলে যাবে, অন্ধকে কখনো পথ দেখাতে হয় না, আজ কিনা তারাই বলতে শুরু করেছে তোমার পাশে তোমার স্বামীকে একদমই মানায় না, তুমি কত শিক্ষিত আর তোমার স্বামী অশিক্ষিত। একদিন তো আমার নিজের মাই আফসোস করতে করতে বললেন, আমার মেয়েটা কত বড় চাকরি করে, অথচ আমার এই শিক্ষিত মেয়েটার ভাগ্যে এমন একটা জামাই মিলল যে কিনা নিজের নামটাই ঠিক মতো লিখতে পারে না। মায়ের মুখে এই কথাগুলো শুনে আমার প্রচন্ড খারাপ লাগছিল। আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো তা আমি জানি না, তবে বলবো না করেও মাকে খুব কঠিন কিছু কথা শুনিয়ে দিলাম। মা হয়েছে বলে যা খুশি তাই বলবে, সবসময় বিনয়, সম্মান আর ভদ্রতা সব জায়গায় দেখাতে নেই, কিছু কিছু সময় মুখের উপরে উচিত কথা বলতে হয়। আমার কথায় মা কতটা কষ্ট পেয়েছিল তা আমি জানি না, তবে আমি সেদিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমার এই পড়াশোনার জার্নিতে মায়ের কোনো ভূমিকাই নেই, তিনি কখনোই চাননি আমি পড়াশোনা করি। তড়িঘড়ি করে অল্প বয়সে বিয়ে দিয়েছেন, পড়াশোনা বন্ধ করার জন্য আমাকে বারবার তাগাদা দিতেন। স্বামীর সংসারে সেই প্রচন্ড অভাব আর দুর্দশার দিনে মায়ের কাছ থেকে খুব একটা সাহায্য পাইনি, উল্টো আমাকে রাত দিন অপয়া বলে গালিগালাজ করতেন। আমি কেন পড়াশোনা বন্ধ করছি না তার জন্য রাত দিন আমাকে কথা শোনাতেন। এখন আমার মায়ের মুখে এই ধরনের আফসোসের কথা আমি কেন সহ্য করব? তাকে কি এসব মানায়? আমি আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলো আমার স্বামীর সাথেই কাটিয়েছি। আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ে, আর মেয়েটা গত বছর খুলনা মেডিকেলে চান্স পেয়েছে। এতটুকু বলে তিনি থেমে গেলেন। ভাঙাচোরা কবরস্থানের শেষ মাথার কবরটা বেশ পরিপাটি করে সাজানো, চারপাশে কি সুন্দর ফুলের গাছ। ভদ্রমহিলা নিজের হাতে ফুলের চারায় মাটি দিচ্ছেন। এতক্ষণ ধরে এত লম্বা একটা গল্প বলতে গিয়ে তিনি একটু হাঁপিয়ে যাননি। তিন্নি বলে উঠল, আপনার স্বামী এখন কোথায়? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই তো এখানেই ঘুমিয়ে আছে। আমি চাকরি পাওয়ার 3 মাস পরেই তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, একদম স্পট ডেথ। আপনার বয়স তখন কেমন ছিল? ছেলেটার বয়স তখন 2 বছর, আর মেয়েটা তখন আমার পেটে। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আপনি এরপর আর বিয়ে করেননি? না, করিনি, কখনো ইচ্ছেও করেনি। আপনার পরিবার, আত্মীয় স্বজন কেউ কিছু বলেনি যে তোমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে শেখায়? তার চাইতে বড় পরিবার আর বড় আত্মীয় আর কে হতে পারে? তিন্নি চুপ হয়ে গেল। খানিকক্ষণ নীরব থাকার পরে বলে উঠল, তিনি বেঁচে থাকলে তো তাকে নিয়ে আপনি এখনো সংসার করতেন, তাই না? আপনার কি একটু বিব্রত লাগতো না যে তিনি আপনার ক্লাসের না? আপনাদের কোয়ালিটি একেবারেই ম্যাচ করে না? লাগতো না, কখনো লাগেওনি। আমাকে কেউ প্রশ্ন করলে আমি নির্দ্বিধায় উত্তর দিতাম, এবং এখনো দেই। আমার স্বামীর একটা মুদির দোকান ছিল, তিনি এখন আর বেঁচে নেই। তারপরও তো সমাজ বলেও তো একটা ব্যাপার আছে। আমার কাছে সমাজ বলতে কিছুই নেই, কিছু হয়ও না। সমাজ সে তো চোখে ভাষা মরিচিকা, দেখলে আছে না দেখলে নেই। তিন্নি একটু ইতস্তত করে বলল, সত্যিই কি এমন কারো সাথে থাকা যায় যে নিজের মতো না? পড়াশোনা, সামাজিক অবস্থান সব দিক দিয়ে পিছিয়ে। মানুষটা ভেতর থেকে ভালো হলে সব পারা যায়। তার সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত থাকতে অবশ্যই পারা যায়। এমন মুহূর্তে, যে মুহূর্তে তোমার কোনো কিছুর খুবই প্রয়োজন ছিল, আর সেই মানুষটা নির্দ্বিধায় তোমার পাশে থেকেছে। তিন্নি চোখ বন্ধ করে ফেললো। তার মনে পড়লো শেষবার পরীক্ষার সময়ের কথা। সকালে পরীক্ষা, সকাল 9টায় যে দোকান খোলা থাকবে এমন নিশ্চয়তা নেই, কারণ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ঘরে ছাতাটাও নেই, গত সপ্তাহে সে ছাতাটা হারিয়ে ফেলেছিল। এরপর আর ছাতা কেনা হয়নি। ফারুক তখন তাকে বলল, এই ঝুম বৃষ্টির মধ্যে এখন তুমি অ্যাডমিট কার্ড তুলতে যাবে? এতদিন কি করেছো? ঠান্ডা লাগলে তো পরীক্ষাই দিতে পারবে না। তিন্নি তখন বলে উঠল, আমি জানি না এত কিছু। ফারুক তার স্বামী, ভদ্রলোকের ঠান্ডার সমস্যা, অল্প একটু বৃষ্টিতে ভিজলেই তার ঠান্ডা লেগে যায়। তবুও সে সেদিন তিন্নির জন্য কার্ড তুলতে গেল। তিন্নি তাকে বলে উঠল, তুমি এখন যেতে গেলে কেন? আমি না গেলে আর কে যেত? কাল যে তোমার পরীক্ষা। এখন এই বৃষ্টিতে ভিজে যদি তোমার ঠান্ডা লেগে যায়, তুমি তো কালকে পরীক্ষাই দিতে পারবে না। তিন্নি একটু বিরক্ত হলো, তবে তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। বৃষ্টিতে ভিজার পরের দিন ফারুকের জ্বর উঠে গিয়েছিল, আর সেই জ্বর ছিল 7 দিন। তাও আবার এমন জ্বর যে মরে মরে অবস্থা। বাকিদের মতো তিন্নিও তার উপরে বিরক্ত ছিল। সেদে সেদে রোগ বাঁধানোটা কি খুব জরুরি ছিল? এতদিন পরে এই কথাটা মনে করে তার ভীষণ আফসোস হলো। তিন্নি তখন নরম গলায় বলে উঠল, আপনি ঠিকই বলেছেন আন্টি। মানুষটার সাথে সুন্দর মুহূর্ত থাকলে সবকিছুই পারা যায়। এমন মুহূর্তে, যে মুহূর্তে আমার খুব প্রয়োজন ছিল, আর ওই মুহূর্তে সে নির্দ্বিধায় আমার পাশে থেকেছে। তিন্নি উঠে দাঁড়ালো আর বলে উঠল, আন্টি
গাছ থেকে আমাকে দুটো ফুল পেড়ে দিবেন? তানু দুটো ফুল ছিঁড়ে তিন্নির হাতে দিলেন আর কোমল গলায় বলে উঠলেন, সব সময় নিজের মনকে প্রশ্ন করবে যে তুমি সুখী কিনা, খুশি কিনা, কারণ পৃথিবীর কেউ তোমার দুঃখের ভাগ নেবে না। তিন্নি মাথা দুলিয়ে অল্প হাসলো। বাড়ি ফেরার পথে ব্যাগে থাকা ডিভোর্সের কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ড্রেনে ফেলে দিল। বছর 7 আগে ফারুকের সাথে তার আজকের এই দিনে বিয়ে হয়েছিল। 7 বছর পরে সে এই দিনটা নষ্ট করতে চায় না। তিন্নি বাড়ি ফিরল সন্ধ্যায়। ফারুক ঘর অন্ধকার করে বসে আছে। তিন্নি গিয়ে বাতিটা জ্বালালো। ফারুক বিছানায় বসে মাথা নিচু করে রেখেছে। তিন্নিকে দেখে মুখ তুলে তাকালো আর শুকনো গলায় বলে উঠল, ডিভোর্সের পেপারগুলো এনেছো? তিন্নি ব্যাগ থেকে দুটো ফুল বের করে ফারুকের হাতে দিল আর অসম্ভব কোমল গলায় বলে উঠল, এই ফুল দুইটা যে জায়গার গাছের, আমি সেই জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথে বাঁচতে চাই। ফারুক বলে উঠল, এই ফুলগুলো তুমি কোথা থেকে এনেছো? কবরস্থান থেকে। একটা কবরের পাশে এই ফুলের গাছ। একজন মহিলাকে দেখে ওখানে ঢুকেছিলাম, ফেরার পথেই নিয়ে এলাম। ফারুক বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুমি কবরের পাশের গাছ থেকে এই ফুল এনেছো? তুমি জানো না এই ফুল গাছটা কতটা ভালোবাসার, কত বিশ্বাস, কত ভরসা, কত লড়াই আর কত ত্যাগের, জানাবে আমাকে? তিন্নি কোমল হাসি হাসলো আর অস্ফুট স্বরে বলে উঠল, আমি তোমাকে ঠিক অমন করেই ভালোবাসবো, ঠিক অমন করেই। এই বলে তিন্নি ফারুককে জড়িয়ে ধরে কান্না করে দিল আর সবকিছুই ফারুকের মাথার উপর দিয়ে যাচ্ছে। সেও তিন্নিকে জড়িয়ে ধরে থাকলো।